প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আমরা আজকের 7 দিনে কথা বলতে চাই রাজনীতির নীতি নিয়ে। যদি আমরা দেখে থাকি, এই কিছুক্ষণ আগেই একটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা অত্যন্ত প্রকট এবং সেই প্রকট বৈরিতা নিয়ে আসলে সামনে এগোনো খুবই কঠিন একটি বিষয়। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে বৈরিতা, সেই যে নীতি, সেই নীতিটা আসলে আমাদের রাজনীতির জন্য কতটা সুখকর, নাকি সেখানে আসলে দেশের জন্য ঠিক সুখবর আমরা পাই না এবং জনমনের প্রত্যাশা পূরণেও সেটা কিছুটা পিছিয়ে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করতে চাই। পরিচিত হয়ে নিয়ে আমাদের সাথে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সাথে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে দিই, ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমি প্রধান নির্বাচন কমিশনারের যে কথা, এই কথা দিয়ে যদি, এই উদ্ধৃতি দিয়ে যদি বলি, এই যে বৈরিতা, আমরা জানি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা বড় দল, যেখানে বৈরিতা অত্যন্ত প্রকট এবং সাধারণ মানুষের মধ্যেও এই কথাগুলো রয়েছে, যেটা আজকে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন। এই বৈরিতা, এই যে নীতি, এই নীতি আসলে বাংলাদেশের জন্যে কতটা সুখকর? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সাথে সহ আলোচক হিসাবে মমতাজ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের টেলিভিশনে প্রথম আসলাম, তো সেই জন্য টেলিভিশনের মালিক, কর্তৃপক্ষ, কলাকুশলী সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। তা আপনি যে বিষয়টি এখানে অবতারণা করেছেন, যে রাজনৈতিক বৈরিতা, আসলে রাজনৈতিক বৈরিতা আমি বলবো না, এটাকে রাজনৈতিক যে একটা সংঘাত বা একটা রাজনৈতিক যে মতপার্থক্য এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেটা বাংলাদেশের জনগণের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এমনকি দেশের গণতন্ত্রের জন্য একটা বড় হুমকি বা একটা প্রশ্ন হয়ে এটা দেখা দেয়, একটা বড় একটা চ্যালেঞ্জ। কি বিষয় নিয়ে এই মতপার্থক্য, কি বিষয় নিয়ে আমাদের এই যে আজকে বৈরিতার কথা আপনি বলছেন, তো বা সিইসি বলেছেন, এটা হলো গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে, রাজনৈতিক পরিবেশ নিয়ে। আসলে রাজনীতি হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের জন্য একটা অক্সিজেন। রাজনীতি যদি না থাকে বা তাহলে গণতন্ত্র কিন্তু থাকে না। গণতন্ত্রের অক্সিজেনের অভাবে গণতন্ত্রের মৃত্যু ঘটে। সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে আসলে রাজনীতিতে একটা অক্সিজেন হিসেবেই কাজ করছে আপনি বলছেন। আমরা যেখানে বলছি যে, আপনি বলছেন যে ভয়াবহ অবস্থা, সেখানে বিরোধী দল হিসেবে আপনাদেরও একটা দায়িত্ব অবশ্যই সেই দায়িত্বটা পালন করার জন্য আমরা চেষ্টা করছি। আপনি দেখেন যে এই আওয়ামী লীগ গত 15 বছর ধরে ক্ষমতায় আছে। আপনি দেখেন যে 2008 সালের নির্বাচনের পরে যখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা হয়ে সংসদে গেলেন, তার প্রথম ভাষণ তিনি বলেছিলেন যে সংখ্যা দিয়ে আমাদের বিচার করবেন না, আমাদেরকে রাজনীতি করার সুযোগ দেন, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু তার প্রতিদানে আমরা কি পেয়েছি? হত্যা, নির্যাতন, নিপীড়ন, দমন, ধ্বংস করার, বিএনপিকে ধ্বংস করার যে একটা মহাপরিকল্পনা, সেটা নিয়েই তো সরকার এগিয়েছে। আপনি ধরেন, আমি যে কথা বলছিলাম যে আজকে গণতন্ত্র থাকে না, আজকে রাজনীতির সেই স্পেস কি আমার আছে? রাজনীতির সেই পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে। সেই পথকে সংকুচিত করে দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পথও কিন্তু সংকুচিত হয়ে গেছে। এই যে একটার পর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন যেগুলো হচ্ছে, সেটা কি বাংলাদেশের গণতন্ত্রকে আপনার প্রতিষ্ঠিত করছে? সারা বিশ্বের যে আপনার জরিপ বা সেখানে যে আপনার যে কথাগুলো ওখানে আসছে, হাইব্রিড রেঞ্জের মধ্যেও তো বাংলাদেশের গণতন্ত্র আজকে নেই। আমি আপনার প্রশ্নগুলো, আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, অনেকগুলো প্রশ্ন এখানে ছুড়ে দিয়েছেন। আমি মোহাম্মদ মমতাজ হোসেনের কাছে এই প্রশ্নগুলো করতে চাই। যে অভিযোগগুলো তুললেন ইমরান সালেহ প্রিন্স, যে গণতন্ত্রের পথ আজ ব্যাহত, ঠিক লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা নেই। আপনি কিভাবে এটাকে দেখেন, আপনি স্বীকার করেন কি? আপনাকে ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচক আমার
প্রিন্স, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে প্রিন্সও এখানে প্রথম, আমারও এই আপনাদের এই অনুষ্ঠানে প্রথম আপনাদের স্টুডিওতে, এবং আপনারা যারা আছেন সবাই যারা এটা এই টেলিভিশনের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এটা হলো যে হ্যাঁ, যে কথা অনেকগুলো কথাই প্রিন্স সে বলেছেন এবং অবতারণা করেছেন। রাজনীতিতে এখন যে অবস্থাটা রয়েছে, যেটা অস্বীকার করার কোনো কারণ নেই, যে রাজনৈতিক দল, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ ক্ষমতা আছেন, বিরোধী দলে বিএনপি সহ অন্যান্য যারা আছেন, তাদের মধ্যে কোনো রাজনৈতিক, যেটা আমরা রাজনীতি বলতে যে বলি যে আমরা রাজনীতি, যেটা জনগণের জন্য যে নীতি, জনকল্যাণের নীতি, যেটা রাজনীতি, তো আপনি পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনার মতাদর্শ আমার মতাদর্শ ভিন্ন থাকলেও আপনার প্রতি আমার মতাদর্শের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে, এবং আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে। সহনশীলতা থাকতে হবে, একে অপরের প্রতি সহনশীল থাকতে হবে। আপনি সেই জিনিসগুলো আমরা যেভাবে হোক, আমরা সেই জায়গাটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা অবশ্যই। এবং বিশেষ করে আপনি বলবেন, হ্যাঁ, আওয়ামী লীগ এই দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীন হয়েছে, নেতৃত্ব দিয়েছে। সেই দলের দায়িত্ব, এবং আজকে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই রাষ্ট্র ক্ষমতা থাকা এবং এই একটা ঐতিহ্যবাহী দলের দায়িত্বটাও একটু স্বাভাবিকভাবেই একটু বেশি হয়। এটাই স্বাভাবিক ধরে নিতে হবে। এবং যেহেতু রাষ্ট্র ক্ষমতা থাকলে এটা তার দায়িত্বটা আর একটু বেশি হয়ে যায়। এবং সেক্ষেত্রে বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল। সেই ক্ষেত্রে বিএনপি তার মতাদর্শ, তার রাজনীতি যে রণনীতি, রণকৌশল রাজনীতি, সেগুলো সে তারভাবে করবে। এখন রাজনীতি যদি রাজনীতিবিদদের হাতেই না থাকে, আমরা মনে করি, তাহলে তো রাজনীতি আর আগামী দিনে রাজনীতি থাকবে না। তখন রাজনীতিবিদ থাকতে হবে। আর রাজনীতির যে কৌশল ও নীতি, আপনার কি মনে হয় যে বর্তমান সময়ে রাজনীতি আসলে রাজনীতিবিদদের হাতে নেই, অন্য কোথাও চলে গেছে? না, রাজনীতি এখন পর্যন্ত রাজনীতিবিদদের হাতে আছে। আমরা যদি এই পর্যায়ে নিয়ে যাই, যদি আজকে যে পর্যায়টা আমরা আছি বর্তমানে, এখনও একটি সহনশীল অবস্থার মধ্যে আছি, একটা অবস্থা আছে, কিন্তু যদি এটা আরও অতিক্রম করে যায়, মাত্রাটা যদি বেশি চলে যায়, তাহলে ন্যাচারালিভাবে আপনি ধরে নিতে হবে এটা রাজনীতিবিদদের হাতে কতদিন থাকবে না থাকবে, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সব কিছু মিলেই তখন একটা ভিন্ন তা আসবে। আমি আশা করি সেই পর্যায়ে আমরা যাব না। সেখান থেকে ফেরার রাস্তাটা কি? একজন অবশ্যই আপনি একটা দলের প্রতিনিধিত্ব করেন, কিন্তু সেখান থেকে একজন ব্যক্তিগত রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন সেখান থেকে ফেরার উপায়টা কি হতে পারে? বৈরিতাই কি শুধু থাকবে? উপায় অবশ্যই আছে। উপায়টা হলো রাজনীতিতে রাজনীতি আলোচনা। রাজনৈতিক সংকট দেশে থাকবে, সব বহু বছর ছিল এই দেশে, ভবিষ্যতেও থাকবে। যে সংকটগুলো উত্তরণের জন্য কি হলো, রাজনীতিবিদদের মধ্যে আলোচনাটা দরকার। কিন্তু সেই আলোচনা পরিবেশ এবং যেটা আমি বলেছি পরিস্থিতি, প্রেক্ষাপট এখন কিন্তু ভিন্ন হয়ে গেছে। যেহেতু আমরা একে অপরের প্রতি অতটা সহনশীলতা নাই, আমরা মনে করি যে আমরা জোর করে বলে যেভাবে আমরা একজনকে আরেকজন রাষ্ট্র ক্ষমতা থেকে আমরা হটাতে পারবো। সেই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের চিন্তা করতে হবে জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতা উৎস, যদি আমরা এটা বিশ্বাস করি, এবং প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাকে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থানে জনগণকে সাথে নিয়েই আপনার রাজনীতি, যা আপনার রাজনীতির গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে জোর করে বা সংঘাত দিয়ে কি আসলে ক্ষমতা থেকে সরকারকে নামানো যায় কিনা, সেটা তো গণতন্ত্র সৌন্দর্যকে ব্যাহত করে। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই। আপনারা বারবারই নির্বাচন থেকে সরে যাচ্ছেন, নির্বাচন করছেন না, এবং আপনাদের যুক্তিও আছে যে নির্বাচন করার মতো আসলে অবাধ অবস্থা তৈরি হয়নি বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। কিন্তু এইভাবে আপনার কি মনে হয় না যে বিএনপি জনমনে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে? দেখুন, জনমনে বিচ্ছিন্নতা নয়, আমরা জনগণের দিকে তাকিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করার জন্য কথা বলতে গিয়েই তো আমরা আন্দোলনটা করছি। আজকে জনগণ যেই নির্বাচনে ভোট দিতে পারছে না বা পারে না, সেই নির্বাচন কি আসলে নির্বাচন? এই যে আপনার ধরেন
নির্বাচনগুলো হলো, আমি খুব বেশি দূরে আমি যেতে চাই না, এই 7ই জানুয়ারি যে নির্বাচন হলো সেখানে জনগণের অংশগ্রহণ কোথায় ছিল? আপনার এই যে উপজেলা নির্বাচন হচ্ছে সেখানে জনগণের অংশগ্রহণ কোথায়? ভোট কেন্দ্রগুলো মানে শূন্য, প্রায় শূন্য। এমনকি আপনার আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমর্থক তারাও তো ভোট কেন্দ্রে ভোট দিতে যায় না, ক্রেন দিয়েও তো তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যাচ্ছে না। কেন? জনগণ ভোট বিমুখ হয়ে গেছে। এই যে নির্বাচনী ব্যবস্থা যেটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, যেই কারণে মানুষ মনে করে এবং রাজনৈতিক দলগুলোও মনে করে যে এখানে এই পদ্ধতিতে আওয়ামী লীগের অধীনে না, শুধু কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেখানে আপনার জনগণের রায়, সঠিক রায় প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নাই। সে কারণে জনগণ আপনার এই নির্বাচনে যাচ্ছে না। বিএনপি যে বারবার নির্বাচনে যাচ্ছে না, আপনি বলছেন যে বিএনপি বারবার নির্বাচনে না যাওয়ার মধ্য দিয়ে জনবিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে কিনা। জনগণ তো নিজেই ভোট কেটে যাচ্ছে না, তা আমরা তো জনগণের সাথেই আছি। এই তো বারবার প্রমাণিত হয়েছে, 7ই জানুয়ারি নির্বাচনে প্রমাণিত হয়েছে, এই চলমান যে উপজেলা নির্বাচন প্রমাণিত হয়েছে। এই যে ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাচ্ছে না, সিইসি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সুরে কথা বলছে, অন্যান্য কমিশনাররাও বলছে। একবার বলছে তীব্র শীতের জন্য 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যায় নাই, তীব্র শীতের জন্য। এবার বলছে ধান কাটার জন্য যায় নাই, আরেকবার বলছে তীব্র গরমের জন্য যায় নাই, এবার আবার বলল সাইক্লোনের জন্য যায় নাই। এই যে আপনার ধরেন তারা এই যে তাদের ইয়ের কারণে, নির্বাচন পদ্ধতি ধ্বংস করার কারণে জনগণ যে ভোট কেন্দ্র বিমুখ হয়ে গেছে, এটাকে ঢাকার জন্য তারা যেসব বাহানা সামনে উপস্থাপন করছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ তীব্র শীত উপেক্ষা করে, ঝড় ঝঞ্ঝা গরম উপেক্ষা করে কিন্তু ভোট দিতে যায়। কিন্তু মানুষ মনে করে ওই দিন তার যে বাংলাদেশের যে তারা যে আজকে বাংলাদেশের মানে মালিক, সে মালিকানা দলিল নবায়নের একটা দিন, সেই দিন তারা ভুলে গেছে। আর সেই দলিল নবায়নের দিন আর নাই। এখানে যে আপনারা যে বারবার বর্জন করছেন, ভোট বর্জন করছেন, তাতে করে আপনাদের লক্ষ্যটা কি? আসলে আপনারা সমাধান কিভাবে? আমাদের লক্ষ্য হচ্ছে যে এই সরকার যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমরা তো বলেছি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণও নাই, এবং সেটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় নাই, হবেও না। সেই জন্যই আমরা বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। আওয়ামী লীগ তারা বলে তারা দেশকে নাকি মানে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে, জনগণ নাকি খুব ভালো আছে। তাই যদি হয়ে থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের রায় নিয়ে তারা আবার ক্ষমতায় আসুক। কিন্তু তারা জানে তারা জনগণের সে ভোট পাবে না নিরপেক্ষ নির্বাচন হলে, কারণ তারা যে দুর্নীতি করেছে, যে লুটপাট করেছে, যে গণতন্ত্র হরণ করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যে অনৈতিক কাজগুলো করেছে, জনগণ তাদের কাছ থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে ধরেন জেনারেল আজিজ, তারপরে বেনজির, তারপরে যে এমপি আনার, এদের যে কাহিনী প্রকাশিত হচ্ছে, এটা তো রূপকথার গল্পকেও হার মানাবে। আপনি ধরেন একজন বেনজির আহমেদ পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, তাকে শুদ্ধাচার সার্টিফিকেট দিয়েছে কে? আওয়ামী লীগ, সততার জন্য। কি তার সততা? এখন দেখা যাচ্ছে আপনার তার হাজার হাজার কোটি টাকার সম্পদ। আপনার গোপালগঞ্জে নাকি আপনার সেখানে দেখা যাচ্ছে গোপালগঞ্জ মাদারীপুরে নাকি 600 বিঘা জমি, তার শ্বশুরবাড়ি সাতক্ষীরাতে জমির হিসাব। আপনার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া মানে সব কিনেই নিয়েছে। তো এই যে আজকে পরিস্থিতি, এইটা কি আওয়ামী লীগ জানে না? কিন্তু জানার পরেও তাকে সততার জন্য শুদ্ধাচার সার্টিফিকেট দিচ্ছে। কেন? কারণ এই বেনজিরকে তার দরকার। এরকম বেনজির হাজার হাজার বেনজির তারা বাংলাদেশে তৈরি করেছে, হাজার হাজার জেনারেল আজিজ তৈরি করেছে। আর এই যে এমপি আনার চোরাচালান, এটা তো আওয়ামী লীগের শরিক দল 14 দলের দিলীপ বড়ুয়া, তিনি নিজেই বলেছেন আওয়ামী লীগের 80% এমপি চোরাচালান দুর্নীতির সাথে জড়িত, যদিও আরো বেশি, কিন্তু উনি বলেছেন 80%। এটা তো আমাদের বক্তব্য। আমি এই যে কথা বলছিলাম যে আজকে এগুলো করে জনগণকে, যে তারা জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে বলেই তারা কিন্তু নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না। আজকে তারা তাদের মতো করে নির্বাচন করতে চায়, সেখানে আমি যদি অংশগ্রহণ করি, তর্কের খাতিরে ধরে নিলাম তাদের এই দুর্নীতি, অবিচার, অনাচার, নির্বাচন পদ্ধতি ধ্বংস, গণতন্ত্রকে হরণ, ভোটাধিকার হরণ, এগুলো মেনে নেওয়া হবে। তার প্রতিবাদেই তো আমি যাচ্ছি না। তাই বলে আমি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছি না, জনগণ আমার সাথে আছে।
7ই জানুয়ারি নির্বাচনে আমরা জনগণকে বর্জনের আহ্বান জানিয়েছিলাম, জনগণ বর্জন করেছে। উপজেলা নির্বাচনে জনগণকে বর্জন করার আহ্বান জানিয়েছি, জনগণ সেটা বর্জন করেছে। এখানেই প্রমাণ হয় জনগণ আমাদের সাথে আছে। জনগণের প্রসঙ্গগুলো নিয়ে আমি আসবো, এবং আপনি যে প্রসঙ্গগুলো তুলেছেন বিশেষ করে প্রশাসনিক দুর্নীতির যে জায়গাগুলো, সেই রাজনৈতিক দুর্নীতিও বলেছি আমরা কথা বলবো। আপনি শুধু প্রশাসনের দিকে নিয়ে আপনি রাজনীতির কথা বলবো। দুর্নীতি একটা বড় বিষয় বাংলাদেশের জন্য, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি রাজনীতির নীতি নিয়ে। আমি মোহাম্মদ মুমতাজ হোসেন আপনার কাছে আসতে চাই যে জনগণের জন্য একটা বড় জায়গা যে জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা নিশ্চিত করা, এবং গণতন্ত্রের সাফল্যর ওখানে প্রশাসনিক জবাবদিহিতা একটা অপরিহার্য বিষয়। সেখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু উনিও করেছেন, এবং আমরা এরই মধ্যে দেখছি যে প্রসঙ্গগুলো আমি নতুন করে আর তুলতে যাচ্ছি না, সবাই শুনেছে, আপনিও শুনেছেন। এইগুলো আসলে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করে কিনা এবং সরকারের দায় থেকে যায় কিনা? হ্যাঁ, প্রথমত অনেকগুলো প্রশ্ন অবতারণা প্রিন্স করেছেন। সেটা হলো প্রথমত যে জনগণ মানে সমর্থনের কথা বলেছে। জনগণ, আপনি যেটা প্রশ্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিনা বিএনপির প্রশ্নটা ছিল। দেখেন, 2001 থেকে 2006 পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল। তারপরে আপনি জানেন 111 হয়েছে, নির্বাচন হয়েছে, বিএনপি 30টি সিট পেয়েছিল। এটা আমি মনে করি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যে শাসন আমলটা ছিল, এই শাসনের আমলের কারণেই তাদের এই বিপর্যয়টা হয়েছিল নির্বাচন 2008 নির্বাচনে। এখন নির্বাচনের পরে যে আওয়ামী লীগ 2014 সালে যে নির্বাচনটা হওয়ার কথা হলো, যে নির্বাচনটা, সেখানে বিএনপির সাথে আলোচনা চলছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন এবং আলোচনার একটা পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছিল। সেই আলোচনাটা শেষ মুহূর্তে কিন্তু আলোচনা হলো না। তার আগে আপনি যদি লক্ষ্য করেন, 5টি সিটি কর্পোরেশনে বিএনপি জয়লাভ করলো। এবং এরকম একটা পরিস্থিতিতে রাজনীতির সিদ্ধান্ত যদি আপনি নিতে ভুল করেন, তাহলে আপনাকে যে রাজনীতি খেসারত, যদি আমি সোজা বাংলায় বলি, সেইটা বিএনপিতে হলো যে 2014 সালের নির্বাচনে তারা শেষ মুহূর্তে অংশ না গ্রহণ করে। এবং সেইখান থেকে যে যাত্রাটা শুরু হলো বিএনপির এখন পর্যন্ত নির্বাচনে যাওয়ার না যাওয়ার, এই কারণে বিএনপি কিন্তু আজকে এত চেষ্টা করার পরও কিন্তু দেখুন, ওনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জেল হয়েছে, তাকে কারাগারে যেতে হয়েছে। এখন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলছেন যে পুরোটাই রাজনৈতিক ভুল সিদ্ধান্তের ফসল। অবশ্যই রাজনীতি। এখন আমি এখানে শেষ করে দিচ্ছিলাম। এখানে সরকারে এখন যাদের জেল যেতে হয়েছে, আবার সরকারের মাননীয় এক্সিকিউটিভ অর্ডারে আজকে বাড়িতে আছেন, ওনাদের চেয়ারম্যান অভিযুক্ত, ওনাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু অভিযুক্ত। এবং এই সমস্ত মিলে বিএনপির যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, তাদের যে ভাবমূর্তিটা সৃষ্টি, এবং জনগণ থেকে যে নির্বাচনের জন্য জনগণকে যে আন্দোলনের এত চেষ্টা করার পরে জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, নেতাকর্মীরা বেরিয়ে আসছে, তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করেছে। কিন্তু জনগণ যদি সম্পৃক্ত না থাকে, তাহলে সে আন্দোলন কোনোদিন সফল হতে পারে না। সেটা আমাদের দেশে, আমরা এই উপমহাদেশেই যদি আমরা দেখি, বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন বিষয়। আপনার কথা থেকে এটা আসছে যে বিএনপি আসলে ভাবমূর্তি থেকে, জনতার ভাবমূর্তি করতে পারেনি। আমরা ধরে নিলাম এখন যেই প্রসঙ্গে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে গত কয়েকদিন ধরে আমরা যদি আজিজের কথা বলি, সেনাবাহিনীর সাবেক প্রধান, আমরা যদি বেনজিরের কথা বলি, পুলিশ প্রধান ছিলেন, আমরা যদি এমপি আনারের কথা বলি, এই যে দুর্নীতির বিষয়গুলো আসছে, এবং তারা নিশ্চয়ই ক্ষমতায় থাকাকালীন ক্ষমতাকে ব্যবহার করেই এই দুর্নীতিগুলো, এগুলো সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে কিনা? না, অবশ্যই সরকার এখন তারা সরকারের অংশ নয়। এখন তারা নয়, সেটাও আপনাদের দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, অবেদুল কাদের বলেছেন, কিন্তু দায়ভার কি এড়াতে পারে? আমি শেষ করে দিই আপনার কথা বলতে। সেটা হলো যে ধরেন সিভিল সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, ডিফেন্স সার্ভিস, তাদের একটা রুলস অফ ল আছে, তাদের একটা সিস্টেমের মধ্যে তাদের প্রমোশন হয়, তাদের সব কিছুই হয়, ঠিক না? সেই ভিত্তিতে ধরেন এম এ আজিজ আসছেন, সেনাবাহিনী প্রধান হয়েছেন, বেনজির আহমেদ প্রধান হয়েছেন, তাই না? তারা চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসর পরে এখন যে দুর্নীতির অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে, দেখেন সরকার কিন্তু কোনো এখানে হস্তক্ষেপ করেনি।
কোর্ট তাদের বলেছে দুর্নীতি কমিশনকে যে এটা তদন্ত করো। দুর্নীতি কমিশন কিন্তু তদন্ত করছে এবং তারা এই আজকে পত্রিকায় মিডিয়া সবাই বলেন এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। যা সত্য যা সঠিক সেটাই কিন্তু প্রকাশ করার অধিকার সরকার দিয়েছে। যদি হস্তক্ষেপ করতো তাহলে এইগুলো আসতো না, দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগ আনতো না, আর যে সম্পদ গড়েছেন তারা তো আসলে ক্ষমতায় থাকাকালীন, এবং ক্ষমতায় থাকাকালীন যদি হয় তারা রাষ্ট্রের অংশ। রাষ্ট্র পরিচালনা করেন কে? দল পরিচালনা করেন, কারণ সংসদীয় গণতন্ত্রে দল হচ্ছে রাষ্ট্র পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন। তাহলে দল কেন মানে দলের উপর দায়ভার কি যায় না? দলের উপর দল তো রাষ্ট্র সরকারের উপরে দায়ভার যায় কিনা? এখন সরকার তো এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসছে এবং সেগুলো যে প্রকাশিত হচ্ছে সেগুলোর ভিতরে সরকার আমলে নিচ্ছেন। এমন না যে তাদেরকে সরকার আমলে নিচ্ছেন না, আগে তো এগুলো আমলেই না হতো না। আগে দুর্নীতি করে সরকার চলে যাওয়ার পরে তাদের যে কারণে আজকে সরকার তার স্বচ্ছতার কারণেই, তার সততার কারণেই আজকে বেনজিরের বিরুদ্ধে এইসব অভিযোগগুলো আজকে প্রকাশ পেতে পাচ্ছে, আজকে আজিজের সম্বন্ধে প্রকাশ করতে পারছে। বিভিন্ন আরও অনেকে হতে পারে বা এমপি আনোয়ারের কথা বলা হচ্ছে যে উনি বিভিন্নভাবে পত্রপত্রিকায় আসছে। এগুলো তো সরকার কোনো ধামাচাপা দিতে চাচ্ছে না। সরকার তো এইগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে। এগুলো যখন একটা পর্যায়ে আসবে, একটা যে তদন্ত করে যখন প্রতিবেদন দেওয়া হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা ব্যবস্থা তা সরকার করবে। তারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, পুলিশের প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, দায়িত্বশীল পদে ছিলেন। দায়িত্বশীল পদে থাকার পরে থেকে যদি তাদের কোনো অন্যায় করে থাকে, পরবর্তীতে দেখা গেল তাদের সেই সমস্ত যদি অবশ্যই আজকে সরকারকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত যে আজকে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এটা আগে কোনো সময় হয়েছে না। বিএনপির সময় কি আমরা যদি বলি, আমি যেতে যাই বিভিন্ন প্রসঙ্গ আনি, আজকে হাওয়া ভবনে যেসব ঘটনাগুলো ঘটেছে, তারপরে কি বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ছিল, বিভিন্নভাবে অভিযোগ এসেছে, প্রমাণিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে। আজকে এইগুলো যদি প্রমাণিত হয়, আজকে যদি আপনার কি মনে হয় যে আসলে আমরা স্বাধীনতার এত বছর পরেও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন আসলে গড়তে পারিনি? এটাও একটা রাষ্ট্রের জন্য। এটা আমি আপনার সাথে কিছু একমত যে আমরা এখন পর্যন্ত, আমি যদি বলি, আমাদের দুর্নীতি দমন কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না, ইনস্টিটিউশন দাঁড় করাতে পারি না। এটা আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনীতি দল এবং রাজনীতি আমরা যারা করি আমাদের ব্যর্থতা। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে আসলে রাজনৈতিক নীতি কি হওয়া উচিত বলে মনে করেন আপনি? যেখানে যখন আপনার অপরাধীর বিরুদ্ধে অভিযোগ আসে, সেই অভিযোগটা তদন্ত করে যদি প্রমাণিত হয়, অবশ্যই তাকে আইনের আনা হবে এবং তার যা আইনের মধ্যে তার যে সাজাগুলো রয়েছে আইনের শাসন কার্যকর করা জরুরি। অবশ্যই আছে বলে আজকে তাদের প্রকাশ হচ্ছে। জি, ইমরান সাহেব প্রিন্স, আমিও একই জায়গায় আসতে চাই যে আমরা এত বছরেও এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারিনি। এই ব্যর্থতা রাজনীতিবিদদের বা রাজনীতির উপরে। দেখুন, 1/11-এর কথা নিশ্চয়ই সকলের মনে আছে, কিন্তু এই 1/11-এর থেকে কি আমরা শিক্ষা নিয়েছি? আজকে আওয়ামী লীগ যদিও 1/11-এর পরে বলেছিল 1/11 হলো তাদের আন্দোলনের ফসল, এবং শেখ হাসিনা সেই সময় যখন দেশের বাইরে গেলেন, এয়ারপোর্টে বসে গিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 1/11 সরকার যা করেছে তার সব কয়টার অনুমোদন দিয়ে দিবে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি যেতে চাই না। সেখান থেকে কিন্তু শিক্ষা নেয়নি। সেই বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া তখন শুরু হয়েছিল, সেই প্রক্রিয়া কি এখনো থেমে আছে? এই যে আপনি একটু আগে বললেন রাজনীতির সুস্থ পরিবেশ, কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার, ওনার কথা ফিরে যাই, তিনি গত 22 তারিখে বলেছিলেন নির্বাচনের পরে দেশের রাজনীতি সুস্থ ধারায় ফিরলে কেন্দ্রে কম ভোটার পরিস্থিতির উন্নতি ঘটবে তথা ভোটার খরা কেটে যাবে। উনি একটা বলেছিলেন। তার মানে কি? উনি বলছেন যে দেশে সুস্থ রাজনীতি নাই, অসুস্থ রাজনীতি চলছে। এই অসুস্থ রাজনীতি কে করলো? আজকে আমি আমার প্রথম পর্বের যে বক্তব্যটা, আমি সেখানে ফিরে যাচ্ছি। বলছে দেশে রাজনীতির কোনো সুযোগ নাই, বর্তমানে যা চলছে এটা অপরাজনীতি। এবং সেখানে আমি বলছিলাম যে এই বেনজির, এই আজিজ, এই আনার, এরকম সুবিধাভোগী শ্রেণী তৈরি করে এদের উপর ভর করে যেনতেনভাবে নির্বাচন করে এক এক সময় এক একটা নির্বাচনী ফর্মুলা বের করে ফলাফল নিজেদের কাছে নিয়ে ঘোষণা করে তারা ক্ষমতায় আছে। জনগণ কিন্তু এখানে নাই, জনগণ নাই, এটা বারবার প্রমাণিত হয়েছে।
উনি কতগুলি কথা বললেন 2001 সালে আমাদের 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়া, তারপরে আমাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কথা। আসলে ওনারা বিএনপির নেতৃত্বকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাদেরকে জেলে রেখে, নির্বাসনে রেখে তারা বিএনপিকে ধ্বংস করে, তারা যেন তেনভাবে তারা ক্ষমতায় থাকতে চায় এই বেনজির আজিজদের উপর ভর করে। আজকে বললেন যে সরকার বেনজির আজিজদেরকে আপনার প্রশ্রয় দিচ্ছে না। তাই যদি হয়ে থাকে, বেনজির আপনার এত বড় ক্রাইম করলো, আপনার র্যাবের যখন ছিল তখন মানবাধিকার লঙ্ঘন করলো, গুম করলো, খুন করলো, তখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে স্যাংশন দিল, সরকার তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, উল্টা তখন আপনার এই স্যাংশনের বিরুদ্ধে কথা বলছে। তখন তো সরকার এদেরকে সরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারত। আজকে একটি পত্রিকা কালের কণ্ঠ তারা বেনজিরের কিছু মানে যে এই অবৈধ সম্পদ এগুলি প্রকাশ করার পরে সরকার তখন নড়ে চড়ে বসলো। এর আগে আজিজের বিরুদ্ধে আল জাজিরা যে রিপোর্ট প্রকাশ করলো, সিরিজ বা বিশাল রিপোর্ট, সেই রিপোর্টের পরে সরকার কি বলে যে রাজনৈতিক পক্ষপাত তুষ্ট, আল জাজিরার বিরুদ্ধে মামলা করবে, আল জাজিরা বাংলাদেশে ব্যান করে দিবে, কিন্তু আজিজের বিরুদ্ধে কিন্তু কোনো তদন্ত করে নেই। আজকে তারা তদন্তের কথা বলছে কেন? আজকে আওয়ামী লীগ বিপাকে, অথচ এরাই আওয়ামী লীগ এদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এখন তারা এই নিজেদেরকে বাঁচানোর জন্য, এই দায় থেকে নিজেদের বাঁচানোর জন্য আওয়ামী লীগ এই আজিজ এবং বেনজিরকে টিস্যু পেপারের মতো ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন দেখেন বলছে সরকার দায় নিবে না। আমি যদি প্রশ্ন করি বেনজির কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, চলে গেল, এই দায় কি সরকার এড়াতে পারবে? সরকারের পৃষ্ঠপোষকতায় সে বাংলাদেশ থেকে চলে গেছে। এরকম একটা ব্যক্তি আপনার যার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, তিনি গত 4 মে পুরো পরিবার নিয়ে ব্যাংক থেকে 60 কোটি টাকা নাকি উঠিয়েছে, শোনা যায় যে আরো বেশি টাকা নিয়ে তিনি ইমিগ্রেশন কিভাবে পার হলো? আমরা যারা বিরোধী দল করি, বিরোধী মতের রাজনীতি করি, আমাদের বিদেশে যেতে গেলে তো আমাদেরকে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়। মামলার কথা বলেছেন ওবায়দুল কাদের যে মামলা দুদক করবে। বিএনপি বা বিরোধী দলের কারণে, বিরোধী দল করার কারণে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য কোনো মামলার প্রয়োজন হয় না। ওবায়দুল কাদের সাহেবদের এক হুকুমেই আমরা গ্রেপ্তার হয়ে যাই। তো এগুলো তো হলো তারা আপনার এই যে এদেরকে লালন পালন করছে তারই প্রতিফলন। এর দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। আজকে আওয়ামী লীগ সরকারে ছিল, সরকারে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে তাদেরকে এই সুযোগ করে দিয়েছিল। কেন তখন কি আওয়ামী লীগের গোয়েন্দা রিপোর্ট ছিল না? বেনজির, আজিজ তারা এই অপকর্মগুলি করছে, এগুলো কি ছিল না? আজকে দেখলাম একটি পত্রিকায় আজিজ তার ভাইদের নামে যে এনআইডি নির্বাচন কমিশন থেকে করিয়েছে, সেখানে যে সুপারিশকারী যে 3 জন সামরিক কর্মকর্তার নাম ছিল, তাদের স্বাক্ষর নাকি জাল, তাদের বাবার নামও নাকি ভিন্ন। তো এগুলো কি তখন আওয়ামী লীগের চোখে পড়ে নাই? আজকে এগুলো কেন করেছে আপনার? এগুলি করে উনি বলেছেন সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। সরকার নিজের ফাঁদে নিজে পা দিয়ে পড়ে গেছে, নিজে দিনের বেলায় গর্তের মধ্যে পড়ছে এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে। এই যে বেনজির চলে গেল, এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। আজকে দেখলাম ওবায়দুল কাদেরকে উনি বলেছেন আমাদের মহাসচিবকে উদ্দেশ্য করে, মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে, যে অন্ধকারে ঢিল ছুড়বেন না। আমরা তো অন্ধকারে ঢিল ছুটছি না, আমরা জেনে শুনে বুঝেই আমরা কথা বলছি। জি, আমরা এই আলোচনায় ফিরছি, একটা বিরতি নিয়ে আসি আরেকবার। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। আমরা আসতে চাই একটা জায়গায় যে উন্নত গণতান্ত্রিক বিশ্বে রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের মাধ্যম। আর আমাদের মতো দেশের জন্য বলা হয় যে রাজনীতি ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি বা বৈভব অর্জনের একটা পন্থা, এরকম একটা অভিযোগ কিন্তু সাধারণ মানুষের মনে আছে। আপনারা নিশ্চয়ই যারা রাজনীতি করেন তারাও এই বিষয়গুলোর সাথে কম বেশি পরিচিত। তাহলে বাস্তবতা যেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, সাধারণ মানুষের মনে এই আকাঙ্ক্ষাটা আছে। সেইটা আসলে কিভাবে সম্ভব, আপনারা ভাবেন কিনা কখনো? হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগ তো অবশ্যই ভাবে, কারণ আওয়ামী লীগ যেটা বললাম দায়িত্বটা আওয়ামী লীগের বেশি মুক্তিযুদ্ধের চেতন, মানে আপনার সরকারি দল হিসেবে আসলে আপনাদের একটা বড় দায়িত্ব রয়েছে সংস্কৃতির পরিবর্তন। অবশ্যই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সুতরাং তার দায়িত্বটা ভিন্ন। বঙ্গবন্ধুর সংগঠন, সুতরাং স্বাভাবিক বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রীয় ক্ষমতায়। এখন মানুষের যে আস্থার জায়গাটা এখন পর্যন্ত আওয়ামী লীগ
ধরে রাখতে পেরেছে, যে কারণে বিএনপি যদি পারতো সেই আস্থা জায়গাটা, তাদের আস্থা জায়গাটা সৃষ্টি করতে পারতো জনগণের সঙ্গে, তাহলে কিন্তু ভিন্ন প্রেক্ষাপট হতো। এখন রাজনীতি যেটা বললেন, রাজনীতি মানে স্বাভাবিকভাবেই রাজনীতি আমরা যদি দেখি আমাদের আগে যারা রাজনীতি করেছেন, আমি এই উপমা আমাদের দেশে শের বাংলা কে ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যদি এই তাদেরকে রাজনীতিবিদ হিসাবে, তাহলে আমরা তাদের জীবন আলোচনা করে দেখি কি আছে, আমরা তাদেরকে শিক্ষা নেই, অনুকরণ করতে পারি, তাই না? এবং একটা জিনিস হলো, জিনিসটা আসলে কখনো এদের পরস্পরের প্রতি তাদের যে শ্রদ্ধা এবং তাদের বোধ ছিল এবং সম্মান বোধ ছিল, হ্যাঁ, তারা এখন সেটা নেই। সেই যে নাই, কারণটা এখন নেই, কারণটা কি? কারণটা হলো কি জানেন? কারণটা এখন বললে, কারণটা হলো আপনি কোনো দিন শেরে বাংলার এবং ফজলুল হক সাহেব এবং সারওয়ার্দী সাহেবের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু তারা কোনোদিন কি ভেবেছে যে একজন আরেকজনকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় যাবে? কোনোদিন ভাবে নেই। বা মৌলানা ভাসানী আওয়ামী লীগ ভেঙে চলে গেলেন, উনি ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন। বঙ্গবন্ধু বা মৌলানা ভাসানী তারা কি কোনো সময় ব্যবসা একজন আরেকজনকে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে? না, তারা জনগণকে সম্পৃক্ত করে রাষ্ট্র ক্ষমতা যেতে। দুর্ভাগ্য হলো আমরা 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে রাষ্ট্র ক্ষমতার যেভাবে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতিটা চলে গিয়েছিল। হ্যাঁ, আমরা বহু আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা আপনার 2096 সালে, আমরা সেই 91 সালে আমরা সেই জায়গাটা ফেরত এনেছিলাম। হ্যাঁ, সামরিক 20 বছর পরে সবকিছু। এই যে রাজনীতিবিদদের থেকে রাজনীতিটা সরে যাওয়াটার একটা ঘটনা, এবং রাজনীতিবিদদের হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে করেছে এবং তাই দল গঠন করেছে, সব কিছু হয়েছে। এই জায়গার থেকে কিন্তু মানুষের যে রাজনীতিবিদদের আস্থা আস্তে আস্তে কিন্তু সরে গেছে। তারপরে যেটা বলেন রাজনীতি, আপনার মনে হয় যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে? তারপরেও হয়েছে আমাদের বিভিন্ন, এটা অস্বীকার করার কিছু নাই, আমাদের বিভিন্ন সময়ে আমাদের নেতৃবৃন্দই, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাষ্ট্র ক্ষমতায় আমরা আছেন, তাদের মধ্যে কিছু কিছু লোকের তাদের যে সম্পদ হয়েছে বা দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, আজকে রাজনীতি বলেন, পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, যারাই আজকে রাষ্ট্র ক্ষমতায় বা সিভিল সার্ভিসে যারাই আছেন, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে যে বিচারহীনতার যে একটা ছিল, কালচার আমাদের দেশে দাঁড়িয়ে গেছিল, সেইটাও আমাদেরকে কিন্তু একটা রাষ্ট্রের একটা অবক্ষয় হয়েছে। এবং সেই জায়গায় একটা বিচারহীনতার জায়গাতে বিচারের জায়গাটা নিয়ে এসে আপনি বলেন হত্যা বিচার হবে না, আইন পাস হবে, এইটা কোনো সভ্যজনীয় হতে পারে? হয়েছে তো, হয়েছে, আমি দীর্ঘ আলোচনা যাচ্ছি না, হচ্ছে তো। তবে সুতরাং সেই জায়গা থেকে, এবং দুর্নীতি করে পার না পাওয়ার, দুর্নীতি করে আমি পার পেয়ে যাব, এই জায়গাটা যখন আমি বন্ধ করতে পারবো, অবশ্যই রাজনীতি বলেন, সিভিল সার্ভিস বলেন, যে কোনো সার্ভিস থেকে আমি সেই সব জায়গায় সেই উন্নতি করতে পারবো। আমি আশাবাদী যে আগামী দিনে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এই জায়গাটা আমরা উত্তোলন করতে পারবো। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা, তারপর জনগণের অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক দায়িত্ব, অনেক কিছু। একটু ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে যেতে চাই যে আপনি বলছেন জনগণ আপনাদের সাথে আছে বা জনগণের সাথে আপনারা আছেন। আপনারা দীর্ঘ সময় ধরে রাজনীতির বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, আন্দোলন করছেন। এখানেও এক ধরনের মানে দলীয়ভাবে এক ধরনের ব্যর্থতার জায়গা আছে কিনা, যে শক্তিশালী আন্দোলনটা আপনারা তৈরি করতে? কোথায় দলীয় ব্যর্থতা? আপনি কি লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখেন নাই? দলীয় ব্যর্থতা থাকলে দলীয় লক্ষ লক্ষ যে মানুষ ঢাকায় আসলো, জেলা শহরে পদযাত্রা করলো, এরা কি আসতো? এরা কি সবাই বিএনপি করে? সাধারণ মানুষ। আওয়ামী লীগ যখন আমাদের এই পদযাত্রা বিভাগীয় সমাবেশে বাধা সৃষ্টি করলো, সমাবেশের 3 দিন আগে থেকে রাস্তাঘাট সব বন্ধ করে দিল, আপনার ট্রেন বন্ধ করে দিল, বাস বন্ধ করে দিল, সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, হুন্ডায় চড়ে, বিভিন্নভাবে নৌকাতে করে, সাঁতরিয়ে আপনার আমাদের সমাবেশ এসছে। এটা যদি আমাদের দলীয় ব্যর্থতা থাকতো, তাহলে কি এদেরকে আমরা সমাবেশে টানতে পারতাম? কারণ আমরা টানতে পেরেছি, কারণ আমাদের যে দাবি ছিল সেটা ছিল জনগণের দাবি, জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, দুর্নীতি বন্ধ করা, আপনার বেকারদের চাকরি দেওয়া। তারুণ্যের সমাবেশ করেছি, হাজার হাজার তরুণদের উপস্থিতি। শক্তিটা কি আপনারা রাখতে পারছেন? কেন রাখতে পারছি না? আজকে এই আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য আওয়ামী লীগ
এই আজিজদেরকে দিয়ে, এই বেনজিরদেরকে দিয়ে যেভাবে দমন নিপীড়ন চালিয়েছিল, এই আন্দোলনকে দমন করতে গিয়ে, ব্যর্থ করতে গিয়ে বাংলাদেশকে তো তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উপক্রম করেছে। আজকে দেখেন এখানে আমাদের মমতাজ ভাই অনেকগুলো কথা বললেন যে জনগণের আস্থার জায়গা নাকি আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে। তাই যদি হতো তাহলে আওয়ামী লীগ এই গণতন্ত্র ছাড়া আপনি এইভাবে এগোতো না। জনগণের প্রতি আস্থা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তারা দিচ্ছে না কেন? কারণ জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। আস্থা তো আমি বললাম আজিজ এবং বেনজিরদের প্রতি। সাংবিধানিক বাধ্যবাধকতা সংবিধান তারা এক কলমের খোঁচায় তারা পরিবর্তন করেছে নিজেদের দলীয় স্বার্থে, জনগণের স্বার্থে তারা করে নেই। যেভাবে তারা সংবিধান পরিবর্তন করেছে, সংবিধান তো বাইবেল না, কোরআন না, এটা পরিবর্তন করা যাবে না, এটা তো বলা যাবে না। জনগণের জন্য সংবিধান। আজকে তারা সংবিধান পরিবর্তন করেছে খায়রুল হকের একটি ফরমায়েশি রায়কে আপনার বাস্তবায়ন করার জন্য। এই ফরমায়েশি রায় করতে যেয়ে খায়রুল হক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 12 লাখ টাকা নিয়েছে তার স্ত্রীর চিকিৎসার জন্য। এটা কি বাংলাদেশের মানুষ জানে না? এতই বোকা। আজকে উনি মমতাজ ভাই রাজনীতির সংস্কৃতির কথা বলছেন। এই রাজনীতির সংস্কৃতি আজকে কোথায় গিয়েছে? আওয়ামী লীগের এই যে উপজেলা নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের নেতারাই স্বীকার করছেন যে 300 ভোট পরে আমরা এটাকে দেখাই 3000 ভোট, পত্রিকায় আসে নেই, নাম ধাম সব এসছে, বলে এইটার জন্য তো আমরাই দায়ী। এই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে কি আওয়ামী লীগ? আজকে আওয়ামী লীগ নামে যে সংগঠন, এটা আজকে সে আগের আওয়ামী লীগ নাই, আজকে দেখেন এই যে আপনি দেখেন মালয়েশিয়ায় 30,000 লোক যেতে পারলো না। কিভাবে আপনার বিমানবন্দরে তাদের যে আহাজারি কান্নার রোল আপনি কি দেখেন নাই? এই 30,000 লোক যেতে পারলো না কেন? আওয়ামী লীগের 4 জন এমপির কারণে। এই 4 জন এমপিকে এই কোটা দিয়ে দেওয়া হয়েছিল। সরকারি রেট ধরা হয়েছিল 78,990 টাকা এক একজনের। আর এই 4 জন এমপির প্রতিষ্ঠান তাদের এক একজনের কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরেও তাদেরকে আপনার মালয়েশিয়ায় পাঠাতে পারেনি। সেটাও কিন্তু বিমান মানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন যে কখন বলেছেন? যখন এটা কান্নার আহাজারি যখন পত্রপত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, তখন যখন এই 7 লাখ 5 লাখ টাকা নিল, তখন এই প্রবাসী কল্যাণমন্ত্রী কোথায় ছিলেন? উনি কি চোখ বন্ধ করেছিলেন না চোখে টিনের চশমা পরেছিলেন? তখন তো তিনি আপনার এগুলো চোখে দেখেন নাই। কেন দেখেন নাই? এখানেও কোনো রহস্য আছে কি না এটা হয়তো ভবিষ্যৎই বলে দিবে। আজকে এই যে আমি বললাম, এই যে আপনার আনারের আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই, কিন্তু আনার কি জন্য ভারতে গিয়েছিল? মেয়ের কাছে বলে গিয়েছে কানের চিকিৎসা করানোর জন্য। ওখানে গিয়ে সোনা চোরাচালানের ভাগ বাটোয়ারা। আমি তো বললাম এই 14 দলের শরিক দিলীপ বড়ুয়া তিনি বলেছেন আওয়ামী লীগের 80% এমপি এই চোরাচালানের সাথে জড়িত। আজকে সেই কথা মনে পড়ে যায় মমতাজ ভাইদের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কথা, আমাদের জাতীয় নেতা। তিনি বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আজকে চোরের খনি থেকে তো চোরই উৎপাদন হবে, এখানে তো সোনার মানুষ হবে না যতই চেষ্টা করেন। আজকে এই যে এগুলো করে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ওনারা কোথায় নিয়ে গেছেন এটা তো বলবেন। আজকে এই যে কথাগুলো বলেন, উনি বলেন বিচারের নামে, আজকে বিচারহীনতা, বিচারের নামে অবিচার চলছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের যদি আপনার বিচারই হয়ে থাকে তাহলে আজকে দুর্নীতি করে এই আওয়ামী লীগের নেতারা তাদের যে অনুগতরা আঙ্গুল ফুলে কলা গাছ হয় না। যখন দুর্নীতি হয় তখনই তারা ব্যবস্থা নিতে। এখন মমতাজ ভাইরা বলেন যে এখন তো ব্যবস্থা নিচ্ছে। এখন ব্যবস্থা নিচ্ছে কখন? যখন এটা প্রচার হয়ে গেছে, চতুর্দিকে মানুষ জনরোষের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আজকে তারা এটা লোক দেখানো আপনার ব্যবস্থা নিচ্ছে। যখন তারা এই আপনার দুর্নীতি করলো বেনজিররা, তখন তো মমতাজ ভাইরা শুদ্ধাচারের না সততার শুদ্ধাচারের সার্টিফিকেট দিয়েছে, তাদের দুর্নীতি ধরতে পারে নাই। কারণ ওই মমতাজ সাহেবদের দরকার ওই বেনজিরকে দরকার, সাধারণ জনগণকে দরকার। আমরা প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো, আমার বিরতির সময় হয়েছে, আর একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমি কথা বলতে প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ মমতাজ হোসেন আপনার কাছে, যে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের একটা বড় দায় রয়েছে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা বা সুষ্ঠু ধারার রাজনীতির সংস্কৃতি তৈরি করা, কিন্তু বিরোধী দলের এখানে আসলে কি ধরনের ভূমিকা রাখার? অবশ্যই, এবং তাদের দায় কতটুকু? যেমন সরকারের অবশ্যই সরকার যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকে তার দায়িত্বটা স্বাভাবিকভাবে একটু বেশি থাকেই, কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলের দায়িত্বটা কিন্তু
একবারে কম নয়, because সে তো একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে, তো তারও তো একটা দায়িত্ব আছে। সুতরাং সেই দায়িত্ব থেকে দুজনেই, হয়তো সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, তার কাছে রাষ্ট্র ব্যবস্থার সমস্ত জিনিসগুলো তার নিয়ন্ত্রণে রয়েছে, সেই ক্ষেত্রে সরকার একটা অ্যাডভান্টেজ থাকে এবং সেই কারণে সরকার দায়িত্বটা একটু বেশি থাকেই। এবং বিরোধী দলের যেটা আমি বললাম, তারও তো দায়িত্ব যে সে তো একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুতরাং উভয়ের মধ্যে একটা আপনার সহযোগিতা, চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা এই কয়েকটি বছর ধরে আমরা যদি লক্ষ্য করি, বা দীর্ঘ সময় ধরে আপনি বলতে পারেন যে রাজনৈতিক সংস্কৃতির সেই জায়গাগুলো অনুপস্থিতি দেখি। অনুপস্থিতি এইটাই হলো যে প্রথমত আমি মনে করি যে আপনি একে অপরের প্রতি যে আপনার আস্থার অভাব, একে অপরের প্রতি শ্রদ্ধার অভাব, একে অপরের আপনার প্রতি সেই শ্রদ্ধা, আপনি যে শ্রদ্ধাবোধের কথা বলছেন, সেটা কি আসলে দলীয় জায়গা থেকেও এক ধরনের যে গণতান্ত্রিক চর্চা সেখানে অবশ্যই এখন রাজনীতিটা এমন হয়েছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আজকে আমরা আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাসদ করি বা অন্য কমিউনিস্ট পার্টি করি, যেই বাংলাদেশে স্বীকৃত দলগুলো যেগুলো আমরা করি, আমরা অনেক সামাজিক, আমার বহু বন্ধু আছে যারা বিভিন্ন দল করেন, ঠিক আছে, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগ, পরবর্তীতে আমরা বিভিন্ন দলে গিয়েছেন। এমনকি সামাজিক অনুষ্ঠানেও আমরা যেতে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, এত ক্লোজ ফ্রেন্ড থাকা সত্ত্বেও। সেটাকে আসলে ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই জায়গাটা কিন্তু আমরা নষ্ট করি। সেটা কি ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে? ক্ষমতায় যাওয়ার, আপনি নিশ্চয়ই চান যে আপনি ক্ষমতায় স্বাদ নেবেন। না, আমি যখন ক্ষমতা আছে, আমি মনে করি যিনি আগে ক্ষমতা আছেন তিনি মনে করেন পরবর্তীতে যিনি ক্ষমতা আসবেন সেও মনে করবেন। তো এই যে জিনিসটা দাঁড়িয়ে গেছে কালচারটা, এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না, এটা আমি আগে বলেছি, এখনো বলি, বেশ কয়েকবার এই কথা। যেহেতু আমাদের সমাজকে যদি আমরা উন্নত করতে চাই, আমাদের সামাজিক মূল্যবোধগুলো যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে সমাজ এগোবে না, রাষ্ট্র এগোবে না, রাজনৈতিক দল এগোবে না, রাজনীতি এগোবে না, গণতন্ত্র কিছু বাইরে কোনো কিছু যদি না থাকে, তাহলে রাজনীতিবিদদের এখানে তো একটা ভূমিকা রাখা অবশ্যই। সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের অবশ্যই, এই সমাজের তো পরিবর্তন করে রাজনীতিবিদরা, তাই তো? আপনি সমাজ বিপ্লব বলেন, সামাজিক বিপ্লব বলেন, যে কোনো জিনিস রাজনীতিবিদদের করবে, তাই না? সুতরাং আমরা মুক্তিযুদ্ধ করেছি, রাজনীতিবিদদের নেতৃত্বেই হয়েছে মুক্তিযুদ্ধটা, বিভিন্ন জন অংশগ্রহণ করেছে, সেনাবাহিনী, পুলিশ সহ মুক্তিবাহিনী যারা আমরা ছিলাম, কিন্তু নেতৃত্ব তো ছিল রাজনীতিক। এখন প্রথম চিন্তা করতে হবে আপনাকে, রাজনীতি নিয়ন্ত্রণ করবে কি অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, না অস্ত্র, মাস্তান এবং চাঁদাবাজ, এই আপনার চোরাচালাকে নিয়ন্ত্রণ করবে রাজনীতিবিদরা? এটা ঠিক করতে হবে। যদি আপনি মনে করেন যে রাজনীতি নিয়ন্ত্রণ করবে এই সবাইকে, তাহলে রাজনীতিকে সঠিক পথে নিয়ে আমি আপনার এই কথা থেকেই, আপনি যখন কথাগুলো বলছিলেন, ইমরান সালেহ প্রিন্স একটা সুন্দর হাসিও দিয়েছেন, সেইখান থেকেই যে যদি বলি যে আপনারা কিভাবে চিন্তা করবেন, এই হাসি দেওয়ার অর্থ তো আপনি বলতে চাচ্ছেন সেই জায়গায় ব্যর্থ হয়েছে সরকারি দল, এটাই তো? অবশ্যই, যদি সেটাই হয়, সেখানে আপনারা কি ধরনের রাজনীতিকে কোন জায়গায় নিয়ে গেছে? এখানে বসে পড়ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একজন ছাত্রী তার বান্ধবী এবং তার বন্ধুর উপরে ছাত্রলীগের নেতারা কিভাবে হামলে পড়েছে, মারধর করেছে, একটা নিউজ আমি পড়ছিলাম। তো এইখান থেকেই তো বোঝা যায় যে রাজনীতিকে তারা কোন জায়গায় নিয়ে গেছে, মাস্তানতন্ত্রের দিকে নিয়ে গেছে। আজকে রাজনীতিবিদদের সম্মান কোথায়? সম্মান কোথাও নাই। আজকে এর জন্য দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। 15টা বছর তারা এই কাজগুলো করে এসছে। রাজনীতিকে রাজনীতির জায়গায়, আমি আসছি, রাজনীতিকে রাজনীতির জায়গায় তাকে রাখতে দেয়নি। আজকে আওয়ামী লীগের নেতারাই বলে রাজনীতি তাদের হাতে নেই। আমরা একটু আরও পরিষ্কার করে বলি, বাংলাদেশের রাজনীতি আজকে বাংলাদেশের কাছে নেই, তারা সেটা আধিপত্যবাদের কাছে তারা নিয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন নির্ধারণ হয় বাইরের দেশে বসে, অন্যান্য দেশে। কে নিয়ে গেছে? আওয়ামী লীগ নিয়ে গেছে। অথচ এটা রাজনীতিবিদরা বসে কি এটা নির্ধারণ করতে পারতো না? সেই পরিবেশকে আওয়ামী লীগ রেখেছে। আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন, আমি হাসছিলাম, হ্যাঁ হাসছিলাম অবশ্যই, কিন্তু এই হাসাটা যে এটা যে আনন্দের হাসা না, এটা কিন্তু আমি বলতে চাই, এটা মনের দুঃখে হাসা। আজকে রাজনীতিকে আমরা ওই জায়গায় রাখতে পারিনি, রাজনীতির পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন, প্রশ্ন করবেন যে আপনারা যখন যদি ক্ষমতায় আসেন তাহলে তো এই একই অবস্থা হবে। একই অবস্থা যদি হয় তাহলে জনগণের আর যাওয়ার জায়গা থাকবে না। আজকে রাজনীতির যে পরিবর্তন এখন আছে না, এখন তো নাই,
এখন তো নাই, এই জন্যই তো জনগণ রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ। আপনার ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না, ওই জন্যই আওয়ামী লীগ নেতা বলেন, স্বীকারোক্তি দেয় 300 ভোটারও ভোট কেন্দ্রে যায় না, সন্ধ্যার পরে 3000 আমরা ঘোষণা দিই। এটি তো বাস্তবতা। আপনারা কি মনে করেন যে জনগণ আপনাদের উপরে যথেষ্ট আস্থাশীল এবং দলের মধ্যে জনগণের পালস বুঝে, জনগণের মধ্যে কাজ করে, জনগণের মধ্যে থেকে জরিপ করে আমরা 31 দফা দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, 31 দফা। সেই 31 দফার প্রথমেই বলা হয়েছে বিএনপি যদি জনগণের রায় নিয়ে ক্ষমতায় যায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। বিএনপি রাজনৈতিক যে বিরোধী দল যারা আছে তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করব। সেই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে কি থাকবে? অবশ্যই প্রথমটা হবে যে বাংলাদেশের সকল জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তারপরে সংবিধানের যে আপনার ব্যত্যয়গুলি রয়েছে, যেখানে যুগোপযোগী করা দরকার সেগুলি করব সাংবিধানিক কমিশন গঠন করে। এরপরে আমরা জনগণের যে আস্থার জায়গা, আস্থায় ফিরে নিয়ে আসার জন্য কি কি করা দরকার, বিরোধী দলকে আমরা বিরোধী দল হিসাবে দেখব না, আমরা সরকারের সহযোগী হিসাবে আমরা সেখানে মোহাম্মদ মমতাজ হোসেনের কথার মধ্যে কিন্তু একটা বিষয় ছিল যে আপনারা অতীতে বেশ কিছু ভুল করেছেন, সেই ভুল থেকে আমরা যে শুনেন, আমাদের ভুলের কথা বলতে গিয়ে ওনারা যে কথাগুলো বলেন, ওনাদের নিজের দিকে তাকান না কেন মমতাজ ভাই? ওনারা নিজেদের ভুল কেন দেখেন না? আজকে ওনারা ভুল করতে 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 বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে গেছেন। অর্থনীতির যে বেহাল অবস্থা, লুটপাট, দুর্নীতি, চুরি কোন জায়গায় নাই? আপনার মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, আপনার এগুলো সব করে তারা আঙ্গুর ফুলের কলা গাছ হয়েছে। আজকে আমাদের যে ভুলের জায়গাগুলো বলছেন, একটু আগে উনি বেগম খালেদা জিয়ার রায়ের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের রাজনৈতিক ভুলের কারণে নাকি এই কাজ হয়েছে। তার মানে উনি কি স্বীকার করে নিলেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন? মনে হয় আপনি এটা বাস্তবতা। এই বেগম খালেদা জিয়ার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই মামলা দিয়ে এই জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা। এই প্রসঙ্গে হয়তো আরেকদিন কথা বলতে পারবো। ইমরান সালেহ প্রিন্স, আপনাকে থামিয়ে দিতে হলো সময় স্বল্পতার কারণে। ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মমতাজ হোসেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন নিশ্চয়ই।